হ্যালো ভিউয়ার্স, কেবি কমটেক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এক্সেলের এই ভিডিওতে আমরা এমন কিছু 10টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব যেটা এক্সেলের কোনো ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়ে থাকে। আপনি যদি ভালো মাপের কোনো জব করতে চান তাহলে এক্সেল জানা আপনার অবশ্যই প্রয়োজন, এবং তার সঙ্গেও আপনি যদি ভালো স্যালারি এক্সপেক্ট করতে চান তাহলে এক্সেলের যে কোনো ইন্টারভিউতে এই ধরনের 10টি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। তাই জন্য ভিডিওটি ভালো করে দেখুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে প্রথমে আমরা চলে এলাম এখানে আমাদের একটি এক্সেল শিটে। এখানে আমার কাছে একটি বিশাল বড় ডেটা আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে আমরা একটি বিশাল বড় ডেটা রেখে দিয়েছি। এবার অনেক সময় আপনাকে কম্পিউটার দিয়েও দেখিয়ে দিতে বলতে পারে বা মৌখিকও জিজ্ঞাসা করতে পারে যে এই ধরনের ডেটা যখন আমরা প্রিন্ট করব তখন ওপরের যে হেডিং যেটি রয়েছে এই হেডিংটি আমার প্রত্যেক পাতাতেই আসবে। যেরকম আমরা যদি এখান থেকে ফাইলে গিয়ে আমরা এখান থেকে প্রিন্টে চলে আসি, তাহলে এখান থেকে দেখুন যে ওপরের এখানে হেডিংটি দেখাচ্ছে। আমরা এখান থেকে একটি কাজ করে নিলাম, আমরা এখানে দেখলাম ফিট অল কলামস ইন ওয়ান পেজ, এটা করে দিলাম। এবার আপনারা দেখুন আমি যখন এখান থেকে নিচের দিকে নামবো, আমি যদি পরের পেজে যাই তাহলে প্রথম পেজে যে হেডিংটি ছিল পরের পেজে কিন্তু এখানে কোনো হেডিং আসছে না, প্রথম পেজেই একমাত্র হেডিংটি রয়েছে। তাহলে এটাই আপনাকে বলতে পারে যে আমরা এই হেডিংটি প্রত্যেক পেজে কিভাবে আনবো, সেটি আমরা কিভাবে সহজে এক্সেলে করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে, মানে প্রথমেই চলে আসলাম এখান থেকে পেজ লেআউট ট্যাবে। পেজ লেআউট ট্যাবে এসে এখান থেকে দেখুন প্রিন্ট টাইটেল, এখানটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটা কথা আসে, দেখুন রোজ টু রিপিট অ্যাট দ্য টপ। তখন আমাদের কি করতে হবে, এই জায়গাটা ক্লিক করে আমরা যদি এখান থেকে এই জায়গাটাতে ক্লিক করি, করার পর এখান থেকে যে রোটি রিপিট হবে আমি সেই রোটিতে ক্লিক করে দিলাম। এখানে আমার যেহেতু একটি রো রিপিট হবে, যদি মোর দ্যান ওয়ান হয় তাহলে সেই কটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আমার যেহেতু এখানে একটি রো রিপিট হবে আমি এটিতে ক্লিক করে দিলাম, করার পর আবার এই জায়গাটাতে ক্লিক করলাম, করে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি, এবার দেখুন এবার আমরা গিয়ে যদি এখানে কন্ট্রোল পি দিই বা ফাইলে গিয়ে আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করি, তাহলে এখানে দেখুন প্রথম পাতাতে যেরকম হেডিংটি দেখা আছে, আমি যদি এখান থেকে পরের পাতায় চলে যাই, দেখুন পরের পাতাতেও এখানে হেডিংটি চলে আসে। প্রত্যেক পাতাতেই দেখুন এখানে সেম হেডিংটি এখানে বারবার রিপিট হচ্ছে। তাহলে এইভাবে আমরা যদি উত্তর দিই তাহলে প্রথম টেস্টটিতে আমরা খুব সহজেই পাস করে যেতে পারি। এবার দ্বিতীয় যে প্রশ্নটিতে আসে সেটি খুব সিম্পল এবং শর্ট বাট খুব ভ্যালুয়েবল। যেরকম মনে করা যাক আমাদের এখানে কিছু ফোন নাম্বার দেওয়া আছে এবং প্রশ্নকর্তা বলল যে এই ফোন নাম্বারের বাঁদিকে একটি করে জিরো বসাবার জন্য। নর্মালি আমরা যদি এখানে জিরো দিয়ে কোনো কিছু টাইপ করি, লেখার পর যদি আমি এন্টার দিই তাহলে দেখুন বাঁদিক থেকে কিন্তু জিরোটি চলে যাচ্ছে। বা আমরা একটি কথা বলতে পারি যে আমরা যে জায়গাটির উপর হবে সেই জায়গাটিকে প্রথমে সিলেক্ট করলাম, করে এখানে জেনারেলে এসে এটি থেকে টেক্সটে কনভার্ট করলাম, করার পর এবার আমরা যদি এখান থেকে টাইপ করি, লিখে আমরা যদি এরকম ভাবে লিখি তাহলে এখানটায় জিরো চলে আসছে। বাট প্রশ্নকর্তা একটু ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে যে আমাদের তো অলরেডি এখানে ফোন নাম্বারগুলি দেওয়াই আছে, তাহলে সেখানে আমরা কিভাবে এর পাশে আমি জিরো লিখবো, যে আমি নতুন করে আবার এখানে টাইপ করব না। তাহলে তার জন্য একটি পদ্ধতি আছে, তাহলে এবার আমরা দেখিনি সেই পদ্ধতিটি কি। তার জন্য আমরা কি করলাম, পাশের এখানে একটি কলামে আমরা একটি ফর্মুলা লিখে নিলাম, ইকুয়াল টু কনক্যাট। লিখলে পর দেখুন এখানে কনক্যাটিনেট চলে আসছে। লেখার পর এখান থেকে চলে আসে প্রথমে টেক্সট ওয়ান। টেক্সট ওয়ান এর ক্ষেত্রে আমরা এখানটা লিখে দিলাম 0, কমা টেক্সট টু। টেক্সট টু এর ক্ষেত্রে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এই জায়গাটিকে আমরা যদি ডবল ক্লিক করি তাহলে দেখুন এখানে প্রত্যেক কটির পাশে জিরো চলে এসেছে। এইবার আমরা জাস্ট কি করলাম, এই জায়গাটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এইখানটা এসে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানটায় পেস্ট স্পেশালে এসে জাস্ট এখানটায় করে দিলাম পেস্ট ভ্যালু। তাহলে এখানটায় দেখুন সব কটার পাশে জিরোটি চলে এসে। আর আমরা কি করলাম, এখান থেকে এই যে কলামটি আছে এই কলামটিকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে জাস্ট ডিলিট করে দিলাম। তাহলে এখানে প্রত্যেক কটি যে লেখাটা ছিল তার প্রত্যেক কটা ফোন নাম্বারের আগে বাদিকে দেখুন জিরো চলে এসছে। 3 নম্বর প্রশ্ন যেটি করতে পারে সেটি খুবই গুরুত্বপূর্ণ, যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি অ্যাবসোলুট সেল রেফারেন্স এবং রিলেটিভ সেল রেফারেন্স এই দুটো জানেন কিনা। নর্মালি যেটা হয় অ্যাবসোলুট সেল রেফারেন্স হলো যে কোনো সেলকে ফিক্সড রেখে আমরা যদি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করি সেটাকে বলা হয় অ্যাবসোলুট সেল রেফারেন্স। আর রিলেটিভ সেল রেফারেন্স হলো যে কোনো সেলের যে ফর্মুলাটি আছে সেটা রিলেটিভলি অন্য সেলগুলোতেও চেঞ্জ হবে, তখন সেটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স। আপনি উদাহরণস্বরূপ এইভাবে কাজটিও দেখিয়ে দিতে পারেন যে তারা তাহলে সহজে ব্যাপারটি বুঝতে পারবে। যেরকম আমরা এখানে কিছু সংখ্যা লিখে নিলাম, মনে করা যাক লিখলাম 10, 15, 20, 25, আর এই জায়গাতে আমরা লিখে নিলাম মনে করা যাক 100। এবার আমরা এই সেলগুলোতে আমরা রাখতে চাইছি যে এই যে এখানে যে সংখ্যাটি আছে সেটি 100 কত পার্সেন্ট। যেরকম 110 মানে হলো এটা হলো 10%, এটা 15%, 20%। তাহলে নর্মালি আমরা যদি করি তাহলে আমরা এখানটা লিখি ইকুয়াল টু, এই সেলটিতে ক্লিক করলাম, ডিভাইডেড বাই এই সেলটি পাশে একটা
পার্সেন্টেজ সাইন দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি এখানে এন্টার দিই তাহলে দেখুন এখানে এটা 10 মানে 110 হলো 10% সেটি এখানটায় চলে এলো। এবার আমরা যদি এটাকে নিচে টেনে দিই পরে দেখুন এখানে, তখন এখানে কিন্তু এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে আমরা যদি ভালো করে দেখি, এখানে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে এখানে যেটা দেখাচ্ছে দেখুন J18 ডিভাইডেড বাই L18, এটি তো ঠিকই আছে, বাট পরেরটার ক্ষেত্রে আমরা যখন এখানে ডবল ক্লিক করলাম তখন এখানে চলে আসছে কিন্তু J19 আর এখানের ক্ষেত্রে চলে আসছে কিন্তু L19 নট L18। L19 কিন্তু L19 এ যেহেতু কিছু নেই তাই জন্য ওটা 0 হচ্ছে, তাই জন্য হ্যাশ div ডিভাইডেড বাই 0 এই এররটি আমার এখানটায় চলে আসছে। বাট আমাদের এখানে কিন্তু এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে এই চেঞ্জটিকে বলা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, অর্থাৎ রিলেটিভলি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমি যদি এই সেলটিকে ফিক্সড রেখে কাজটা করতে চাই তখন আমরা ইউজ করি অ্যাবসলিউট রেফারেন্স। যেরকম আমরা এটাকে ডাবল ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে এই যে L18 এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম F4, প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন L এর আগে একটা ডলার চিহ্ন চলে এলো আর 18 এর আগে একটা ডলার চিহ্ন চলে এলো। এবার আমরা যদি এখান থেকে এন্টার দেই, এইবার এখান থেকে এটাকে ড্র্যাগ করে যদি নিচে টানি তাহলে দেখুন এবার প্রত্যেকটা পার্সেন্টেজ কিন্তু চলে আসে। এবার এই ক্ষেত্রে দেখুন দেখাচ্ছে এখানটায় J18 ডিভাইডেড বাই L18, আবার এখানটায় যদি আমরা ডবল ক্লিক করি এখানেও দেখাচ্ছে দেখুন J19 ডিভাইডেড বাই L18, অর্থাৎ এই সেলটি আমার হয়ে গেছে অ্যাবসলিউট। এই অ্যাবসলিউটের উপর বেস করে এগুলো রিলেটিভলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যদি আবার রিলেটিভলি চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হলো রিলেটিভ রেফারেন্স, যেটা পারপাসে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যে সেলটি ফিক্সড হয়ে রয়েছে সেটা হলো অ্যাবসলিউট রেফারেন্স। তাহলে এবার যদি আমরা এখানে কোনো ভ্যালুকে চেঞ্জ করি, মনে করা যাক এখানটা আমি চেঞ্জ করলাম 150 করলাম, তাহলে 150 100 হলো 150%, এটা রিলেটিভলি চেঞ্জ হয়ে যাচ্ছে। বা যদি আমরা এখানে অ্যাবসলিউট ভ্যালুটাকে চেঞ্জ করি, মনে করা যাক এটাকে করে দিলাম 80, তাহলে 80 এর উপর 10 হলো 12.5%, এটা হলো এত পার্সেন্ট, দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে অ্যাবসলিউট এর রিলেটিভ রেফারেন্স কতটা ইম্পর্টেন্ট একটি কাজের ক্ষেত্রে। এরপর চতুর্থ যে প্রশ্নটি করতে পারে এটাও খুবই জরুরি, যে ওয়ার্ডে যেরকম আমরা একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়ার জন্য এন্টার প্রেস করে থাকি, এখানে সেরকম একই সেলের মধ্যে আমি যদি দুটো লাইন লিখতে চাই তাহলে আমরা কিভাবে যাব। যেরকম এখানে মনে করা যাক লেখা আছে সেলফ অ্যাডহেসিভ অ্যাড্রেস লেবেলস ফর টাইপরাইটার্স, এখানে যেরকম লেখা আছে, তাই সেলফ অ্যাডহেসিভ অ্যাড্রেস এই অবধি আমি এক লাইনে রাখতে চাই, লেবেলস থেকে আমি পরের লাইনে যেতে চাই। তার জন্য আমরা কি করলাম, এখানটায় প্রথমে এখানটা ডবল ক্লিক করলাম, এবার এখান থেকে এসে এখান থেকে যেহেতু পরের লাইনে যাবে এখান থেকে আমরা প্রেস করলাম অল্ট এন্টার, তাহলে দেখুন এটা পরের লাইনে চলে এসেছে, যে যতটুকু অংশ আমি পরের লাইনে নিতে যাচ্ছি সেটা পরের লাইনে চলে এসে। একইভাবে যদি পরেরটার ক্ষেত্রে চাই যে সিরিজের পর থেকে আলাদা হবে, এখানে স্লিম থেকে আলাদা হবে, এখানটা ডবল ক্লিক করলাম, করার পর এখান থেকে আবার প্রেস করলাম অল্ট এন্টার, তাহলে এটা দেখুন পরের লাইনে চলে এলো। তাহলে এইভাবে আমরা এক্সেলে এক লাইন থেকে পরের লাইনে অল্ট এন্টারের মাধ্যম দিয়ে আমরা চলে আসতে পারি। পঞ্চম ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো এক্সেলে ভিলুকআপ ফর্মুলার ব্যবহার। যে ভিলুকআপ সম্বন্ধে আপনারা কি জানেন? আপনারা তো বলতে পারেন যে ভিলুকআপ মানে হলো ভার্টিক্যাল লুকআপ, অর্থাৎ এক্সেলে আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই বা সার্চ করতে চাই ভার্টিক্যালি তখন আমরা ভিলুকআপ এই ফাংশনটি আমরা ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ আপনাকে যদি বলা হয় যে আপনি একটা করে দেখান, তাহলে আপনি কিভাবে সেটিকে দেখাতে পারেন। যেরকম বলা হলো যে মনে করা যাক এখানে প্রোডাক্ট আইডি আছে, ধরা যাক আমি এখানে যে প্রোডাক্ট আইডিটি দেবো তার প্রফিটটি আমার এখানটায় শো করে দেবে। তার জন্য আমরা কি করলাম, প্রথমে সেলটিকে একটু বড় করে নিলাম, এবার এখান থেকে মনে করা যাক আমি এই প্রোডাক্ট আইডিটির উপর কাজ করতে চাই, তাহলে এটি আমি এখানটা টাইপ করে নিচ্ছি। এবার পাশের সেলটিতে আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। এবার লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা প্রথমে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা, এবার আসি আমরা টেবিলারের ক্ষেত্রে আমরা এখান থেকে পুরো টেবিলটিকে আমি সিলেক্ট করে দিলাম, আমার যত বড় টেবিল পুরো টেবিলটিকে আমরা সিলেক্ট করে দিলাম, কমা। এবার কলাম ইন্ডেক্স নাম্বার। আরেকটি কথা ভিলুকআপের ক্ষেত্রে মনে রাখবেন যে ভিলুকআপ সবসময় খুঁজে লেফট হ্যান্ড সাইডে খুঁজে তার রাইট হ্যান্ডের জিনিসকে আউটপুট হিসাবে শো করে। বাট এই যে প্রফিট, এটি যদি প্রোডাক্ট আইডির আরো লেফটে থাকতো তাহলে কিন্তু ভিলুকআপ কোনো ফর্মুলাটি কোনো রকম কাজ করতো না। ভিলুকআপ সবসময় লেফট হ্যান্ড সাইডেরটি খুঁজে তার রাইট হ্যান্ড সাইডের জিনিসটিকে এখানটায় শো করে। এবার কলাম ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে যেহেতু আমার এখানে প্রফিট আসবে, প্রফিটটি এখানে কত নম্বর কলামে আছে, যেরকম এটা হলো ফার্স্ট কলাম এ, বিটা হলো সেকেন্ড কলাম, 2 3 4 5 6, এটা 7 নম্বর কলামে আছে, তাই জন্য আমরা এখানটা লিখে দিলাম 7, কমা। এবার এখান থেকে এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখান থেকে দিয়ে দিলাম 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে দেখুন এখান থেকে চলে এসে আমরা যদি এখান থেকে একটু মিলিয়ে নিই, দেখুন এখান থেকে প্রফিটটি যেটি আছে সেটি এখানটায় শো করে দিচ্ছে। এবার আমি যদি এখানে অন্য কিছু টাইপ করি তাহলেও কিন্তু এখানে তার প্রফিটটি দেখিয়ে দেবে। মনে করা যাক আমি এটিকে নিতে চাইছি, এর প্রফিটটি কত আছে আমরা একবার দেখে নিই। এখান থেকে এই যে এটি আছে আমরা এটিকে নেব, তাহলে যখনই আমি এটি টাইপ করে দিলাম তাহলে দেখুন এখান থেকে এর যে প্রফিটটি আছে সেটি আমার এখানটায় শো করে দিচ্ছে। তাহলে এইভাবে ভিলুকআপ ফর্মুলাটি কাজ করতে পারে, যেটা আপনি আপনার প্রশ্নকর্তাকে উত্তর দিয়ে বা এক্সাম্পল দিয়ে আপনি দেখিয়ে দিতে পারবেন।
এবার 6 নম্বর ক্ষেত্রে হয়তো আপনাকে বলতে পারে যে আপনার কাছে কোনো একটি গুরুত্বপূর্ণ ফাইল আছে, সেই ফাইলটি আপনি কাউকে শেয়ার করবেন, অর্থাৎ তাকে দেখতে দেবেন, কিন্তু তাকে আপনি সেই ফাইলটির মধ্যে কোনো রকম এডিটিং বা কোনো রকম অন্য কোনো কাজ করতে দেবেন, অর্থাৎ প্রোটেক্টেড ফাইল হিসাবে বা প্রোটেক্টেড শিট হিসাবে আপনি সেই শিটটিকে তার সঙ্গে শেয়ার করবেন। তাহলে সেটি আপনি কিভাবে করতে পারেন সেটিও আপনাকে জিজ্ঞাসা করতে পারে। জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এখান থেকে চলে যাবো রিভিউ ট্যাবে। এবার এখান থেকে যে প্রোটেক্ট শিট কথাটি বা অপশনটি আছে সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং দেওয়ার পর নিচে এখানে কিছু অপশন দেওয়া আছে, আমরা যেগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবো, আমরা কেবলমাত্র তার সঙ্গে সেই জিনিসটাই শেয়ার করতে পারবো যে সে কেবলমাত্র ওই কাজগুলি করতে পারবে বা বাদবাকি অন্য কোনো কাজ করতে পারবে না যখন আমি এই শিটটিকে শেয়ার করব। যেরকম মনে করা যাক আমি বলে দিলাম সে ইনসার্ট কলাম আর ইনসার্ট রোজ এই দুটো কাজ করতে পারবে এবং এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। মনে করা যাক দিলাম 1 2 3 লিখে ওকে করে দিলাম, আবার পাসওয়ার্ডটি রি এন্টার করতে হবে 1 2 3 লিখে ওকে করে দিলাম। এইবার আমরা যখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেখুন একমাত্র এখানে ইনসার্ট যে অপশনটি সেটি একমাত্র অন আছে, বাদবাকি অপশনগুলি কিন্তু সব ডিম হয়ে গেছে, অর্থাৎ অফ হয়ে গেছে। সেরকম একইভাবে আমি যদি রোর ক্ষেত্রে এখানটা ক্লিক করি তাহলে দেখুন এখানে ইনসার্টটি আছে, আমি এখানটা ইনসার্ট করলাম, দেখুন একটি রো ইনসার্ট হয়ে গেল। একইভাবে আমি যদি কলামের এখানে ক্লিক করে এখানে যদি আমি ইনসার্টে ক্লিক করি তাহলে এখানে দেখুন একটি কলাম ইনসার্ট হয়ে গেল। আবার যদি আমরা এখান থেকে চলে আসি আনপ্রোটেক্ট শিট, এবার এখানটা আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, যে পাসওয়ার্ডটি দিয়ে আমি প্রোটেক্ট করেছিলাম, দিয়ে আমি ওকে করলাম, তাহলে শিটটি আবার আনপ্রোটেক্ট হয়ে গেল। একইভাবে আবার প্রোটেক্ট শিটে আসলাম। এবার এখানে এসে আমরা বললাম সে সহকারে এখানে ডিলিট কলামস আর ডিলিট রো এই কাজগুলো করতে পারবে, তাহলে আমরা এই দুটোতে আবার টিক চিহ্ন দিলাম, দিয়ে আবার এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম, আবার রি এন্টার করলাম, পাসওয়ার্ডটি ওকে করলাম। এবার আমি যদি আবার এখানটা মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে ইনসার্টের সঙ্গে দেখুন ডিলিট অপশনটি অন হয়ে গেছে, কিন্তু বাদবাকিগুলো অফ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা একটা কোনো শিটকে তার সঙ্গে শেয়ার করে দিতে পারি, সেই শিটের মধ্যে যে কাজগুলো আমি বলে দেবো কেবলমাত্র সেই কাজটি সে করতে পারবে, বাদবাকি অন্য কোনো কাজ সে করতে পারবে না। তাই জন্য শিটটি সম্পূর্ণভাবে প্রোটেক্টেড ভাবে তার কাছে আমি শেয়ার করতে পারি। আবার আমরা এটাকে আনপ্রোটেক্ট করে দিলাম, 1 2 3 দিয়ে দিলাম, পাসওয়ার্ডটি দিয়ে ওকে করে দিলাম, তাহলে শিটটি আবার আনপ্রোটেক্ট হয়ে গেল। আমরা এখান থেকে এগুলোকে তুলে দিলাম। সপ্তম যে প্রশ্নটি করতে পারে সেটি হলো, বলা হলো যে এখানে একটা সুন্দর ডেটা দেওয়া আছে, এই ডেটাটিকে একটি পাই চার্টে রূপান্তরিত করবার জন্য। সেটি কিভাবে করা যেতে পারে, প্রথমে আমরা ডেটাটিকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে চলে এলাম ইনসার্টের পর এখান থেকে দেখুন রেকমেন্ডেড চার্টস আছে, এখান থেকে আমরা যেতে পারি, বা এখানটাতে নিচে দেখুন এখানে পাই চার্ট আছে, এখান থেকেও আমরা যেতে পারি। তার মানে যদি রেকমেন্ডেড চার্টে যাই, আমরা এখানটায় ক্লিক করলাম, করার পর এখান থেকে দেখুন কিছু চার্ট দেখাচ্ছে এগুলো রেকমেন্ডেড, আমরা এখান থেকে নিয়ে নিলাম পাইতে এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে আমরা নিয়ে ওকেতে ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকে পাইতে গেলাম, এখান থেকে আমরা পাইতে 3D পাই একটি নিয়ে নিলাম, নিয়ে এটি এখানটায় চলে এলাম। এবার এটিকে চেপে রেখে আমরা একটি নিয়ে এলাম। এবার এটিকে আরেকটু সুন্দর করবার জন্য সেটি আমরা কিভাবে করতে পারি, তাহলে এখান থেকে আমরা এই চার্টটিকে কি করলাম, এখানে উপরে দেখুন এখান থেকে বিভিন্ন চার্টের ডিজাইন আছে, আমি এখানটাকে ক্লিক করে এখান থেকে যে চার্টের ডিজাইনারটি আপনার পছন্দ আপনি সেই ডিজাইনটি এখান থেকে নিয়ে নিতে পারেন। মনে করা যাক আমি এটি নিয়ে নিলাম। এবার এখান থেকে এটিকে দেখুন এটি সুন্দর রূপান্তরিত হয়ে গেল। এবার এখান থেকে যে এই যে ভাগগুলি দেখাচ্ছে এগুলোকে যদি আমি একটু পার্সেন্টেজ এখানটা দেখাতে চাই, মানে আরো ডিটেলসে দেখাবার জন্য, তাহলে এখান থেকে দেখুন আরো কিছু আছে। এখান থেকে আমি যদি এটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন এখান থেকে এখানে পার্সেন্টেজটিও দেখিয়ে দিচ্ছে যে কোনটা কত পার্সেন্ট, সেইভাবে এখানটায় শো করে দিচ্ছে। তাহলে সুন্দরভাবে আপনি এইভাবে একটি পাই চার্টও ইনসার্ট করে নিতে পারেন যদি আপনাকে প্রশ্নে এভাবে কিছু করতে বলা হয়ে থাকে। এবার অষ্টম যে ব্যাপারটি জিজ্ঞাসা করতে পারে যে দেখুন এখানে একটি রিমার্কসের ঘর আছে এবং পাশে এখানটা লেখা রয়েছে লেস, ওকে, হায়ার, মিডিয়াম, সেগুলি আমাকে এখানে রিমার্কসের ঘরে বসাতে হবে। সেটি বারবার হাতে টাইপ না করে আমরা সেটা কিভাবে করতে পারি, তার জন্য আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে আপনারা ডেটা ভ্যালিডেশন জানেন কিনা। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, এখানটা ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে চলে আসলাম ডেটা থেকে এসে এখানে ডেটা ভ্যালিডেশন, আবার এখানে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, করার পর এখান থেকে অ্যালাউতে লেখা আছে এখানে এনি ভ্যালু, আমরা এখান থেকে করে দিলাম লিস্ট, আর সোর্সের ক্ষেত্রে আমরা এখান থেকে এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে জাস্ট এখানে ওকেতে ক্লিক করলাম। এবার যদি এখানে দেখুন একটা ড্রপ ডাউন আরো চলে আসে, আমি যদি ক্লিক করি এখান থেকে আমি যে কোনো একটি এইভাবে নিয়ে নিতে পারি। আমরা যদি এটাকে চেপে রেখে এরকম যতটুকু দরকার আমি টানি, এবার এখান থেকে প্রত্যেকটিতে আমি যদি এরকম চেঞ্জ করে দিই, দেখুন আমাকে আর হাতে টাইপ করতে হচ্ছে না, পরপর এখানটায় আমি এইভাবে চেঞ্জ করে নিতে পারছি। তাহলে এইভাবে ডেটা ভ্যালিডেশন আছে কিনা এই প্রশ্নটিও বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়ে থাকে কোনো এক্সেলের ইন্টারভিউতে। আরেকটি প্রশ্ন প্রায়শই করা হয় যে মনে করা যাক এখানে শিপ মোডে কিছু এখানটা আছে, দেখুন সেকেন্ড ক্লাস আছে, এখানে দেখুন সেকেন্ড ক্লাস আছে, এখানে সেকেন্ড ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, এখানে সেকেন্ড ক্লাস গুলো এগুলো চেঞ্জ হয়ে যাবে থার্ড ক্লাস। বাট এখানে প্রচুর বড় যদি ডেটা থাকে সেটার ক্ষেত্রে এইভাবে বেছে বেছে করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, তখন আমরা এখান থেকে ডেটার মধ্যে যে কোনো জায়গায় সেলটিকে রাখলাম, রাখার পর এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল এইচ করলে এখানে রিপ্লেস, ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়লগ বক্সে রিপ্লেস অপশনটি চলে আসবে। এবার ফাইন্ড হোয়াট এর এখানটায় আমরা লিখে দিলাম সেকেন্ড ক্লাস, আর রিপ্লেস উইথ আমরা এখানটা লিখে দিলাম থার্ড
ক্লাস করার পর আমরা যদি এখানে রিপ্লেস অলে ক্লিক করি তাহলে একবারে দেখুন 1945 রিপ্লেসমেন্ট একবারে আমার এখানটায় হয়ে গেছে। আমরা এটিকে ক্লোজ করে দিলাম, আবার আন্ডু করে এটিকে আবার আগের জায়গায় নিয়ে চলে এলাম। এবার 10 নম্বর বা সর্বশেষ প্রশ্ন যেটি করতে পারে সেটি হলো ডুপ্লিকেট রিমুভ করা, অর্থাৎ এখান থেকে যদি কোনো ডুপ্লিকেট থেকে থাকে সেই ডুপ্লিকেটটিকে আমরা রিমুভ করে দেব। যেরকম এখানে ধরুন আমার এখানে প্রচুর ডুপ্লিকেট থাকতে পারে, যে শিপ মোডের উপর বেস করে যদি আমি করতে চাই তাহলে এখানে দেখুন প্রচুর ডুপ্লিকেট আছে, একই জিনিস প্রচুর আছে, তার উপর বেস করে যদি আমি করতে চাই তাহলে আমরা প্রথমে কি করলাম, এখান থেকে ক্লিক করলাম, করার পর যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা চলে এলাম ডেটা থেকে চলে এলাম এখানে রিমুভ ডুপ্লিকেটস এসে এখানটা আমরা বলে দিলাম মাই ডেটা সেটা টিক চিহ্ন থাকতে হবে, তাহলে উপরে হেডিং গুলো দেখিয়ে দেবে। এখানে আনসিলেক্ট অল করে আমরা যার উপর বেস করে করতে চাই, আমরা করতে চাইছি শিপ মোডের উপর বেস করে, তাহলে আমি এখানটা ক্লিক করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে জাস্ট যদি ওকেতে ক্লিক করে দেই তাহলে এখান থেকে দেখুন যেগুলো ডুপ্লিকেট আছে সবগুলো এখান থেকে উঠিয়ে দেবে, উঠিয়ে দিয়ে এখান থেকে মাত্র দেখুন 4টে ডেটা এখানটায় নিয়ে চলে এসে সেকেন্ড ক্লাস, স্ট্যান্ডার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস আর সেম ডে। বাদ বাকি এগুলো ডবল প্রচুর যে ডেটা ছিল, সেকেন্ড ক্লাস দিয়ে যে প্রচুর ছিল, স্ট্যান্ডার্ড দিয়ে যে প্রচুর ছিল, সেগুলো সব এখান থেকে রিমুভ হয়ে গেছে। আমরা আবার আন্ডু করে এটিকে আবার আগের জায়গায় নিয়ে চলে এলাম। তাহলে বুঝতেই পারলেন রিমুভ ডুপ্লিকেট কতটা কার্যকরী। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।